আশা করি সকলেই ভালো আছো। আমি তোমাদের মাঝে উপস্থিত প্রভাষক সোহাগ দেবনাথ, ভূগোল ও পরিবেশ বিভাগ, বাংলা ফাতেমা খানম ডিগ্রি কলেজ ভোলা। আজ আমরা একাদশ শ্রেণীর ভূগোল দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় কৃষি নিয়ে আলোচনা করব। কৃষির প্রতিশব্দ হচ্ছে এগ্রিকালচার। এগ্রিকালচার শব্দটি মূলত ল্যাটিন শব্দ এগ্রিকালচার থেকে এসেছে, যেখানে এগার অর্থাৎ ল্যান্ড বা ভূমি, এগার শব্দটি অর্থ হচ্ছে ল্যান্ড বা ভূমি। এর সাথে কালচার যে শব্দটি অর্থ হচ্ছে চাষ বা কর্ষণ। তাহলে আমরা শান্তি করতে বুঝতে পারি যে এগ্রিকালচার মানে হচ্ছে ভূমি কর্ষণ। যদি আমরা কৃষি সংজ্ঞা বলি তাহলে এটা বলতে পারি যে ভূমি কর্ষণের মাধ্যমে ফসল উৎপাদন প্রক্রিয়াটাকেই মূলত কৃষি বলে। তো কৃষি বলতে শুধুমাত্র চাষাবাদকেই বোঝার ব্যাপারটা এমন না, কৃষির সাথে পশুপালন, মৎস্য শিকার বা মৎস্য চাষ, অন্যান্য যেসব আনুষঙ্গিক বিষয়গুলো আছে সবকিছুই জড়িত। তো কৃষি উৎপাদন, বিপণন কিংবা চাষাবাদ পদ্ধতি সর্বত্র সমান না, কোথাও বেশি, কোথাও কম, কোথাও ব্যাপক আকারে সমৃদ্ধি লাভ করছে, আবার কোথাও তেমনটা দেখা যায় না। এর কারণটা মূলত এটা হচ্ছে অন্যান্য প্রাকৃতিক অর্থনৈতিক সাংস্কৃতিক নিয়ামকের কারণে মূলত এই চাষের ব্যাপকতা বা উন্নয়ন কোথাও বেশি কোথাও কম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই যে কৃষি উন্নয়নের কম বেশি হওয়ার কারণ, অর্থাৎ কৃষির নিয়ামকগুলি। এই কারণে কৃষির উন্নয়ন কোথাও কম কোথাও বেশি, বা কোথাও উন্নতিপ্রাপ্ত হয়েছে কোথাও সেভাবে উন্নতিপ্রাপ্ত হয়নি, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তো যদি আমরা নিয়ামকগুলির কথা বলি তাহলে আমরা নিয়ামককে তিনটা ভাগে ভাগ করতে পারি মূলত। একটা হচ্ছে ভৌগোলিক নিয়ামক, দ্বিতীয়টি হচ্ছে অর্থনৈতিক নিয়ামক এবং তৃতীয়টি হচ্ছে সাংস্কৃতিক নিয়ামক। ভৌগোলিকরা এই তিনটা নিয়ামককে আবার আলাদা আলাদা ভাগে ভাগ করেছেন, যেগুলোর মধ্যে যেসব বিষয়গুলি জড়িত সেগুলো হচ্ছে ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা, পানি, অর্থাৎ এগুলো হচ্ছে ভৌগোলিক নিয়ামক, প্রকৃতি থেকে সৃষ্ট। দ্বিতীয় যে বিষয়টা বলেছেন সেখানে বলা আছে যে অর্থনৈতিক নিয়ামক। অর্থনৈতিক নিয়ামকগুলোর মধ্যে আছে মূলধন, বাজার, শ্রমিক, পরিবহন। এবং সাংস্কৃতিক নিয়ামকের মধ্যে আছে প্রযুক্তিগত নিয়ামক, জনসংখ্যা, পানি সেচ। আর শিক্ষার্থী বন্ধুরা, একটা কথা না বললেই নয়, কৃষির মূলত আবাদ যখন শুরু হয়েছে সেটা মূলত নারীদের হাত ধরেই শুরু হয়েছে বলে ভূগোলবিদরা অনুমান করেন বা ইতিহাসবিদদের ধারণা। তো পৃথিবী যখন সৃষ্টি অর্থাৎ সভ্যতার শুরুতে পুরুষদের কাজ ছিল খাদ্য আহরণ, ফলমূল সংগ্রহ, আর নারীরা সেগুলো বাসায় বসে প্রক্রিয়াজাতকরণ করতেন এবং পরবর্তীতে খাবার হিসেবে ব্যবহার করতেন বা খাদ্য হিসেবে গ্রহণ করতেন। তো যেই খাদ্য হিসেবে গ্রহণ করার পরে উৎসৃষ্ট অংশ বা অতিরিক্ত যে অংশগুলো ছিল সেগুলো তারা যে স্থানে বসবাস করতো, আবাসস্থল বা তাদের গৃহের আশপাশে ফেলত। তো সেই ফেলা অবশিষ্ট অংশ থেকে দেখা গেল যে পরবর্তীতে আবার নতুন চারা গজিয়ে সেখানে শস্য হচ্ছে এবং তারা সেখান থেকে খাবার হিসেবে গ্রহণ করতে পারছে। এই ধারণা থেকে মূলত তাদের মাথায় আসে যে চাষাবাদ করলে তাহলে দূরে গিয়ে ফসল আহরণ বা খাদ্য সংগ্রহের দরকার পড়ে না, ফলে তারা পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে চাষাবাদ করা শুরু করে এবং স্থায়ীভাবে বসবাস শুরু করে। তাহলে আমরা সহজে এটা অনুমান করতে পারি যে মূলত কৃষির প্রথম শুরুটা নারীদের হাত ধরে, পরবর্তীতে সভ্যতার বিবর্তনের কারণে এবং উন্নয়নের ফলে সেটা ব্যাপক হারে ছড়িয়ে যায় এবং নারীগুলো সকলেই সমানভাবে সেখানে অংশগ্রহণ করে এবং কৃষি ধীরে ধীরে উন্নত হতে থাকে। তো আমরা যে আলোচনাটা আসতেছিলাম যে কৃষি নিয়ামক অর্থাৎ কৃষি যে উন্নতি অবনতি এটার মূল কারণগুলো কি, সেটাকে আমরা আগেই আলোচনা করছি যে তিনটা ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে ভৌগোলিক কারণ, দ্বিতীয়টা অর্থনৈতিক এবং সর্বশেষ হচ্ছে সাংস্কৃতিক কারণ। ভৌগোলিক কারণের মধ্যে আমরা শুরুতে যে জিনিসটা দেখি সেটা হচ্ছে ভূপ্রকৃতি বা ভূমিরূপ। ভূপ্রকৃতি আমরা জানি যে সর্বত্র একরকম না, কোথাও সমতল, কোথাও উঁচু ভূমি বা ভূমিরূপের ভিন্নতা আছে। তো ভূমিরূপের ভিন্নতার কারণে মূলত কৃষি ক্ষেত্র বিশেষ কম বা বেশি বা কোথাও ব্যাপক আকারে ছড়িয়ে গেছে, আবার কোথাও তেমনটা দেখা যায় না। তো আমরা যদি একটু চিন্তা করি শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাই যে পাহাড়ি অঞ্চলে আসলে চাষাবাদটা মূলত কম হয়, সেখানে জুম পদ্ধতিতে চাষাবাদ হয়। আবার বিপরীত চিত্র আমরা দেখতে পাই সমতল ভূমিতে, সেখানে কিন্তু কোনো জমি অনাবাদি থাকে না, সেখানে সকল জমিতেই চাষাবাদ হয়। তো তাহলে আমরা বুঝতে পারি যে সমতল ভূমিতে চাষাবাদ বেশি হয় আর এবং পাহাড়ি জমিতে চাষাবাদ কম হয়, ফলে এই ভূমিরূপের ভিন্নতার কারণে চাষাবাদটা নিয়ন্ত্রিত হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু পাহাড়ি অঞ্চলে চাষাবাদের কষ্টসাধ্য এবং ব্যয় বেশি, ফলে সেখানে দেখা যায় যে চাষাবাদ মূলত একটু
কি বলে জুম পদ্ধতিতে কম অংশ জুড়ে চাষাবাদ হয়, আবার বিপরীত চিত্র হচ্ছে সমতল ভূমিতে। তো আমরা সহজে বলতে পারি যে ভূমিরূপের প্রাকৃতিক ভূমিরূপের কারণে মূলত চাষাবাদ নিয়ন্ত্রিত হয়। তাহলে প্রাকৃতিক ভূমিরূপ হচ্ছে আমাদের ভৌগোলিক নিয়ামকগুলির মধ্যে একটা অন্যতম নিয়ামক। এরপরে যে নিয়ামকের কথা চলে আসে সেটা হচ্ছে জলবায়ু। অর্থাৎ জলবায়ু কৃষিকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখতে পাই যে শীতপ্রধান অঞ্চলে গম চাষ ব্যাপক আকারে দেখা যায়, গম জলবায়ুগুলো হয়। আবার সবজি চাষও বেশি হয়ে থাকে। অপরদিকে বৃষ্টিবহুল অঞ্চলে সেখানে ধান, তারপরে হচ্ছে পাহাড়ি অঞ্চলগুলিতে দেখা যায় যে চা কফির উৎপাদন বেশি হয়। তাহলে জলবায়ুর কারণে মূলত জলবায়ু যেখানে নাতিশীতোষ্ণ সেখানে আবার সকল ধরনের ফসল চাষ হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাই যে বৃষ্টিবহুল অঞ্চলে ফসল চাষের ভিন্নতা আছে, শীত প্রধান অঞ্চলে এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে ফসল চাষের ক্ষেত্রে ব্যাপকতা এবং ভিন্নতা পরিলক্ষিত হয়। এগুলো আসলে মূলত চাষকে প্রভাবিত করে। তাহলে আমরা বলতে পারি যে জলবায়ু আমাদের কৃষিকে নিয়ন্ত্রণ করে, এটি একটি অন্যতম নিয়ামক। এরপরে যে বিষয়টি চলে আসে সেটা হচ্ছে মৃত্তিকা। মৃত্তিকা মানে হচ্ছে মাটির গুণগত মান চাষকে ব্যাপকভাবে প্রভাবিত করে। অর্থাৎ পলিযুক্ত মৃত্তিকাতে চাষাবাদ বেশি হয় বা সেখানে ফসল উৎপাদন লাভবান, ফলে সেখানে চাষটা বেশি হয়। তুলনামূলক পলিযুক্ত না বা কম অনুর্বর বা উর্বর কম এরকম জমিতে চাষাবাদটা ওইভাবে দেখা যায় না এবং সেখানে উৎপাদন কম হয়ে থাকে। আমরা জানি যে মাটির পিএইচ মান 7 হলে সেটাকে আমরা নিরপেক্ষ মাটি বলতে পারি। যদি 7-এর নিচে হয় তাহলে সেটাকে আমরা অম্ল মাটি, এবং 7-এর বেশি হলে সেটাকে আমরা ক্ষার মাটি বলে থাকি। তো অম্ল মাটি এবং ক্ষার মাটিতে ফসল উৎপাদন তুলনামূলক কম হয়, কিন্তু নিরপেক্ষ মাটিতে যেখানে পিএইচ মান 7 সেখানে চাষাবাদটা বেশি হয়। তাহলে আমরা বলতে পারি যে মৃত্তিকা মূলত আমাদের চাষাবাদকে নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা জানলাম যে মৃত্তিকা চাষাবাদের অন্যতম একটি নিয়ামক। এরপরে আমাদের যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে পানি। আমরা জানি কৃষির সাথে পানির সম্পর্ক অত্যন্ত গভীর। অর্থাৎ কৃষিকাজ করতে গেলে অবশ্যই পানি লাগে। তো ফলে বৃষ্টিপাত বা প্রয়োজনীয় পানি যেখানে সহজে সুলভে পাওয়া যায় বা পাশে থেকে সংগ্রহ করার সুযোগ আছে, সেসব অঞ্চলে আসলে চাষাবাদটা বেশি হয়ে থাকে। আর যদি পর্যাপ্ত বৃষ্টি না হয়, কম হয়, অর্থাৎ খরাপ্রবণ হয়, সেখানে কিন্তু কৃষিকাজ কম হয়। তাহলে আমরা দেখতে পেলাম যে পর্যাপ্ত বৃষ্টি না হলে চাষাবাদ আশানুরূপ হয় না। তো তেমনিভাবে কম বৃষ্টিপাত বা স্বল্প বৃষ্টি, আবার যেখানে অতি বৃষ্টিপাত বা বেশি পানি, সেখানে কিন্তু চাষাবাদ ব্যাহত হয়। ফলে অতিরিক্ত বৃষ্টিপাত বা কম বৃষ্টিপাত চাষাবাদকে নিয়ন্ত্রণ করে। তেমনিভাবে অর্থাৎ পর্যাপ্ত বৃষ্টিপাত যেখানে হয় বা প্রয়োজনীয় বৃষ্টিপাত যেখানে হয় সেখানে চাষাবাদটা বেশি হয়। তো তাহলে আমরা জানতে পারলাম যে প্রাণী পরোক্ষ প্রত্যক্ষভাবে কৃষিকে নিয়ন্ত্রণ করে, যেটি আরেকটি অন্যতম নিয়ামক। এবার আমরা অর্থনৈতিক নিয়ামক সম্পর্কে জানবো। তো প্রাকৃতিক নিয়ামকের মতোই অর্থনৈতিক নিয়ামকও চাষাবাদের ক্ষেত্রে দারুণভাবে এটাকে নিয়ন্ত্রণ করে থাকে। তো আমরা অর্থনৈতিক নিয়ামকগুলির মধ্যে যে বিষয়গুলি পাই, সর্বপ্রথম আমরা দেখতে পাই মূলধন। অর্থাৎ কৃষিকাজ শুরু করতে গেলে অবশ্যই মূলধনের প্রয়োজন। মূলধন ছাড়া কৃষিকাজ চিন্তা করাই প্রায় অসম্ভব। শুরুতেই আমরা যদি চিন্তা করি তাহলে প্রথমে উন্নত মানের বীজ বা ভালো বীজ সংগ্রহ করতে গেলে মূলধনের দরকার আছে। দ্বিতীয়ত সার, কীটনাশক এবং শ্রমিকের মজুরি। এর পরবর্তী পর্যায়ে ফসল আহরণ, সংরক্ষণ, সর্বক্ষেত্রেই মূলধনের প্রয়োজন আছে। তাহলে মূলধন কৃষিকে নিয়ন্ত্রণ করে থাকে। তো যেখানে মূলধনের প্রাচুর্য বেশি, অর্থাৎ যে স্থানে মূলধন সহজে বিনিয়োগ করা যায় সেই অঞ্চলে চাষাবাদ বেশি হয়। তো আবার যদি মূলধনের স্বল্পতা থাকে বা মূলধনের ঘাটতি থাকে, সেই অঞ্চলে চাষাবাদটা কম হয়। তাহলে আমরা জানলাম যে মূলধন চাষাবাদকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে। এরপরে যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে বাজার। কৃষি পণ্যের বাজারজাতকরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক পণ্য আছে যেগুলি সঠিক এবং সময় মতো যদি বাজারজাতকরণ করা না হয় তাহলে সেগুলি নষ্ট হয়ে গিয়ে মূলধনকে নষ্ট করতে পারে। তাছাড়া আশানুরূপ যে লাভের চিন্তা কিংবা উদ্দেশ্য সেটা ব্যাহত হয়। তাহলে আমরা বাজারজাতকরণকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে ধরতে পারি। আর যদি প্রয়োজনীয় সময় সঠিক সময়ে বাজারজাতকরণ করা যায় তাহলে নিজেদের উদ্দেশ্য এবং বাণিজ্যিক উদ্দেশ্য সাধন করা সম্ভব। ফলে যেসব অঞ্চলে বাজারজাতকরণ সহজ এবং দ্রুততম সময় মতো করা যায় সেসব অঞ্চলে কৃষি ব্যাপকভাবে উন্নতি লাভ করে। এরপরে যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে শ্রমিক, অন্যতম একটি নিয়ামক। শুধু শ্রমিক বলতে শুধু শ্রম দিতে পারে এমন ব্যক্তিকে বোঝায় না। শ্রমিক বলতে দক্ষ এবং কাজে উপযুক্ত কর্মঠ শ্রমিককেই বোঝায়। তো যেই সব অঞ্চলে অর্থাৎ যে এলাকায়
সহজেই দক্ষ শ্রমিক পাওয়া যায় বা দক্ষ শ্রমিক নিয়োজিত করা যায়, সেসব অঞ্চলে চাষাবাদ ভালো ব্যাপকভাবে করানো যায় বা ছড়িয়ে ছিটিয়ে করানোর সুযোগ থাকে। আর যেসব অঞ্চলে পর্যাপ্ত দক্ষ শ্রমিকের অভাব, সেসব অঞ্চলে কিন্তু ওইভাবে কৃষি উন্নয়ন বা অগ্রগতি দেখা যায় না। তাহলে আমরা বলতে পারি যে শ্রমিক কৃষিকাজকে বিশেষভাবে নিয়ন্ত্রণ করে। এরপরে যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে পরিবহন। আমরা জানি উৎপাদিত পণ্য পরিবহনের ক্ষেত্রে যদি খরচ বেশি হয় তাহলে বাণিজ্যিকভাবে উদ্দেশ্য ব্যাহত হয়, আর যদি সহজে দ্রুততম সময়ে যদি পরিবহন করা যায় তাহলে উদ্দেশ্য সাধিত হয় এবং উন্নয়ন সহজ। অর্থাৎ যে কৃষক উৎপাদন করলো সে যদি সঠিক সময় তার পণ্যটাকে পরিবহন করে বাজারজাত করতে পারে তাহলে সে তার উদ্দেশ্য সফলভাবে সম্পন্ন করতে পারে। আর যদি তার ব্যত্যয় ঘটে তাহলে পরিবহন ব্যবস্থার কারণে তার উদ্দেশ্যটা ব্যাহত হয়। তাহলে আমরা বলতে পারি যে পরিবহন ব্যবস্থা কৃষিকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ পরিবহন ব্যবস্থা ছাড়া সঠিকভাবে সঠিক সময় বাজারজাতকরণ করা সম্ভব না, ফলে এটা অন্যতম একটা নিয়ম। এরপরে সর্বশেষ যে নিয়মগুলির কথা বলা হয় সেটা হচ্ছে সাংস্কৃতিক নিয়ম। এগুলো ভৌগোলিক অর্থনৈতিক নিয়ামকের মধ্যে গুরুত্বপূর্ণ। আমাদের সাংস্কৃতিক নিয়ামকের মধ্যে আমরা প্রথমে যে জিনিসটা দেখি সেটা হচ্ছে প্রযুক্তিগত নিয়ম। প্রযুক্তিগত নিয়ম বলতে বোঝায় যেটা আমরা জানি সভ্যতা প্রতিনিয়ত পরিবর্তনশীল, অর্থাৎ প্রতিনিয়ত নতুন নতুন যন্ত্রপাতি আবিষ্কার হচ্ছে, বীজ, কীটনাশক, সার, এগুলো যদি উত্তরোত্তর উন্নতি না করে তাহলে যুগোপযোগী করা যায় না এবং চাষাবাদকে উন্নত করা যায় না। তাহলে আমরা দেখতে পাই যেসব অঞ্চলে অর্থাৎ রাশিয়াতে উন্নত সার, বীজ বা উন্নত প্রযুক্তির ফলে রাশিয়ার কৃষি ব্যবস্থা অনেক ব্যাপকভাবে উন্নয়ন লাভ করেছে। তো তেমনিভাবে যদি প্রযুক্তিগত উন্নয়ন করা যায় বা প্রযুক্তিগত দিকটাকে উন্নয়ন সাধিত করা যায় তাহলে আমরা জানতে পারি যে কৃষির উন্নয়ন ত্বরান্বিত হয়। তাহলে প্রযুক্তিগত নিয়ামকটা অন্যতম একটি নিয়ামক। এরপরে যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে জনসংখ্যা, অর্থাৎ কৃষি পণ্যের প্রয়োজনীয়তা। জনসংখ্যা বেশি হলে কৃষি পণ্যের প্রয়োজন বা ভোগের ক্ষেত্রে কৃষি পণ্যের দরকারও বেশি পড়ে বা খাদ্যের বেশি দরকার পড়ে, ফলে জনসংখ্যা যেখানে বেশি সেখানে কৃষি পণ্যের প্রয়োজনও বেশি। আর জনসংখ্যা যেখানে কম সেখানে কৃষি পণ্য অত বেশি চাহিদা থাকে না, ফলে সেই অঞ্চলে দেখা যায় যে কৃষি পণ্যের ব্যাপকভাবে উন্নয়ন দেখা যায় না বা চাষাবাদের ব্যাপকতা দেখা যায় না, ব্যাপকতা দেখা যায় না। অন্যদিকে জনবহুল অঞ্চলে ব্যাপকতা বেশি। তাহলে আমরা জানতে পারি যে জনসংখ্যা কৃষি উন্নয়নের ক্ষেত্রে অন্যতম একটি নিয়ামক। এরপর সর্বশেষ যে নিয়ামকটার কথা বলা হয় সেটা হচ্ছে পানি সেচ। পানি সেচ বর্তমান সময়ে উন্নত একটা প্রযুক্তির বিষয়, যেখানে যদি সহজে পানি সেচের ব্যবস্থা থাকে বা সেচ পদ্ধতি থাকে তাহলে যেসব সিজনে মূলত চাষাবাদ করার সুযোগ থাকে না পানির অভাবে, সেসব সিজনে চাষাবাদ করা যায়। তাহলে আমরা জানলাম যে পানি সেচ কৃষি উন্নয়নের ক্ষেত্রে অন্যতম আরেকটি নিয়ামক। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এগ্রিকালচার কৃষি কি, কৃষি শব্দটা কোথা থেকে এসেছে, তারপরে কৃষি নিয়ামক যেখানে আমরা আলোচনা করেছি ভৌগোলিক, অর্থনৈতিক নিয়ামক এবং সাংস্কৃতিক নিয়ামক। তো আমরা এই আলোচনা থেকে আমরা আশা করি তোমরা অনেক কিছু অনেক তথ্য পেয়েছো এবং তোমাদের পাঠ্যপুস্তকের সাথে বিষয়গুলো মিলিয়ে দেখার সুযোগ ঘটবে এবং তোমরা সেগুলো দেখবে। এই সাথে সংযুক্ত যেসব সৃজনশীল প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন আছে সেগুলো তোমরা বাসায় বসে সমাধান করার চেষ্টা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা এখানেই আমরা সমাপ্তি ঘোষণা করছি। সাথে সাথে পরবর্তী ক্লাসে নতুন যে সিনিয়র তোমাদের সামনে হাজির হবো সে আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।